ইনকিলাব জিন্দাবাদ। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। চীনের কাছে বাংলাদেশ কি চায় জানালেন প্রধান উপদেষ্টা। এরপর জানিয়ে দিব আওয়ামীপন্থী 93 আইনজীবীর আদালতে আত্মসমর্পণ। এদিকে ইসলামকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলেছেন সেলিম উদ্দিন। আরো জানিয়ে দিব ভারতে ওয়াকফ বিল পাশ হওয়ায় যে প্রতিক্রিয়া জানালো বিএনপি। সর্বশেষ জানিয়ে দিব মানব পাচার বন্ধে শক্তিশালী আইনি কাঠামো হয়েছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চীনের কাছে বাংলাদেশ কি চায় জানালেন প্রধান উপদেষ্টা। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীনের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতি গুরুত্বারোপ করে তিনি বলেন, এই উদ্যোগে গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি উপকৃত হবে। চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিটিজেনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। শনিবার 5 এপ্রিল সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, যুদ্ধ নয়, শান্তি একমাত্র সমাধান। শান্তি প্রতিষ্ঠার জন্য যুদ্ধের প্রয়োজন নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে রয়েছে বাংলাদেশ। তরুণ সমাজের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশকে রূপান্তরে সহায়তা করতে পারে চীন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের জনগণ চীনের স্বাস্থ্যসেবা পেতে চায়। এটা হলে তারা অনেক খুশি হবে। তাছাড়া স্বাস্থ্য খাতে চাইনিজ টেকনোলজি থেকে বাংলাদেশের অনেক কিছু পাওয়ার আছে। বাংলাদেশে চীনা বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তরে আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। বঙ্গোপসাগরের আপার সম্ভাবনা কাজে লাগাতে চীন সহযোগিতা করলে দুই পক্ষই লাভবান হবে। তিনি আরো বলেন, বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনে চীন সহায়তা করতে পারে। এর ফলে বাংলাদেশের অধিকাংশ মানুষ চাইনিজ ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এতে দুদেশের জনগণের মধ্যে আরো গভীর সম্পর্ক স্থাপিত হবে। আওয়ামীপন্থী 93 আইনজীবীর আদালতে আত্মসমর্পণ। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে কোতোয়ালি থানার মামলায় আওয়ামী লীগপন্থী 93 জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। রোববার 6 এপ্রিল ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালতে আইনজীবীর মাধ্যমে তারা জামিন চেয়ে আবেদন করেন। আজ দুপুর 2টার দিকে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। আবেদন করা আইনজীবীদের মধ্যে রয়েছেন ঢাকা বারের সাবেক সভাপতি আবু সাইদ সাগর, সাইদুর রহমান মানিক, গাজী শাহ আলম, মাহবুবুর রহমান, আসাদুজ্জামান রচি, সাইবার ট্রাইব্যুনালের সাবেক পিপি নজরুল ইসলাম শামীম, মোরশেদ হোসেন শাহিন সহ 93 জন। মামলার আসামি আইনজীবী মোরশেদ হোসেন শাহিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করেছি। এ কারণে আমার বিরুদ্ধে এ মামলা দেয়া হয়েছে। আমি মনে করি এটা আইনের শাসন ও ন্যায় বিচারের পরিপন্থী হয়েছে। জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনে চলাকালে 4 আগস্ট আদালত প্রাঙ্গণে আইনজীবীদের ওপর হামলা, চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার ঘটনায় আওয়ামীপন্থী 144 জন আইনজীবীর বিরুদ্ধে 6 ফেব্রুয়ারি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আলী বাবু। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি কোতোয়ালি থানায় এজাহার হিসেবে গ্রহণ করার আদেশ দেন। মামলা দায়েরের এ ঘটনায় হাইকোর্ট থেকে 8 সপ্তাহের আগাম জামিন নেন 115 জন। আগামীকাল 7 এপ্রিল তাদের জামিনের মেয়াদ শেষ হবে। ইসলামকে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করতে হবে বলেছেন সেলিম উদ্দিন। জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার 54 বছর পরও মানুষ এখনো তার সব অধিকার বুঝে পায়নি। এদেশের মানুষ ইসলাম প্রিয়। যারাই ক্ষমতার জন্য ইসলামকে প্রতিপক্ষ বানিয়েছে তারা সাময়িক লাভবান হলেও জনরোষে তাদের পরাজিত হতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনাকেও বিতাড়িত হতে হয়েছে। এদেশের মাটির গভীরে ইসলামের শিকড় রয়েছে। তাই আগামীতে ইসলামকে বিজয়ী করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। শনিবার 5 এপ্রিল জামাতে ইসলামী গোপালগঞ্জ পৌর শাখার আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। গোপালগঞ্জ পৌর জামাতের আমির মাওলানা আব্দুল খালিকের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী শহীদুর
রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জামাতে ইসলামীর সিলেট জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ নাজমুল ইসলাম সহ আরো অনেকে। ভারতে ওয়াকফ বিল পাশ হওয়ায় যে প্রতিক্রিয়া জানালো বিএনপি। ভারতে পাশ হওয়া ওয়াকফ বিল নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিএনপি। এই বিল পাশের মাধ্যমে দেশটির সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রোববার 6 এপ্রিল রাজধানীর গুলশানে বিএনপির জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েকদিন আগে ভারতের পার্লামেন্টে মুসলিম ওয়াকফ বিল 2025 নামে একটি আইন পাশ করা হয়। আইনটির বিভিন্ন ধারা বিশ্লেষণ করে আমরা দেখেছি ভারতের সংখ্যালঘু মুসলমানদের অধিকার খর্ব করা এবং বৈষম্যমূলক আচরণের চেষ্টা করা হয়েছে এ আইনে। ভারতে মুসলমানরা এবং বিভিন্ন মুসলিম সংগঠন এই বিলকে অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতিক্রিয়া জানিয়েছে। ওয়াকফ হল ইসলামী দানের একটি প্রাচীন ব্যবস্থা। ওয়াকফের মাধ্যমে কোনো ব্যক্তি স্থায়ীভাবে সাধারণত জমির মতো কোনো সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে ব্যবহারের জন্য দান করেন। এ ধরনের ওয়াকফ সম্পত্তি বিক্রি করা বা হস্তান্তর করা যায় না উল্লেখ করেন তিনি। মানব পাচার বন্ধে শক্তিশালী আইনি কাঠামো হয়েছে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মানব পাচার সংক্রান্ত অপরাধের সঙ্গে জড়িতদের জবাবদিহি করার জন্য শক্তিশালী আইনি কাঠামো প্রতিষ্ঠা করা হয়েছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো সজাগ ও সক্রিয় রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আজ সকালে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের সুরমা হলে মানব পাচার সংক্রান্ত বিমস্টেক সাবগ্রুপের 3য় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সবাই স্বাগত বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ও আইসিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব এবং মানব পাচার সংক্রান্ত বিমস্টেক সাবগ্রুপের 3য় সভার চেয়ারম্যান খন্দকার মাহবুবুর রহমান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাচারের বিপদ সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করার জন্য বিভিন্ন সচেতনতামূলক প্রচারণাও জোরদার করা হয়েছে।